চোখের পাতায় নেমে এসেছে একরাশ প্রশ্নে ভরা তির্যক চাহনি। হাতে থাকা ওড়নাটায় চোখ বুলিয়ে এক কদম এগিয়ে যায় তোহা। গলার স্বর নামিয়ে প্রশ্ন করে, আপনি কি করে জানলেন আমি বারান্দায় ছিলাম? আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুই পাল্টা প্রশ্ন করছিস তিহু? ভেরি ব্রেভ। ব্যঙ্গাত্মক কণ্ঠে কথাটা বলে রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই অগোছালো হাতে তিহানের বাহু আঁকড়ে ধরে তোহা। বলে, আমাকে আপনি রুমে এনেছিলেন? তিহান ঘাড় ঘুরিয়ে তার হাতের দিকে তাকায়। তো হাত নামায় না, একইভাবে ধরে রাখে, বরং আরেকটু শক্ত হয় তার হাতের বাঁধন। তিহান ফোঁস করে একটা শ্বাস ছাড়ে, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মাথা ঝুঁকিয়ে অনেকটা কাছে আসে। তোহার চোখের দিকে তাকিয়ে তীক্ষ্ণ সুচালো কণ্ঠে বলে, এখনো সন্দেহ আছে তোমার? মাথাটা ঘুরে ওঠে তোহার, কণ্ঠনালী শুকিয়ে কাঠ গোলমেলে দৃষ্টি, অস্থিরময় মুখশ্রী। তিহানের এই তুমি সম্বোধনটা খুব বেশি মারাত্মক একটা বস্তু তার কাছে, কেমন সম্মোহনী একটা ডাক। মুহূর্তেই যেন তাকে এলোমেলো অনুভূতির অসীম সাগর স্রোতে ডুবিয়ে দিতে সর্বদাই সক্ষম। তাকে এইভাবে হাবুডুবু খাওয়ানোটা কি খুব বেশি প্রয়োজন? দৃষ্টি নামিয়ে ধীর গতিতে নিচের ঠোঁটটা কামড়ে ধরল তোহা। হাতের দৃঢ় শক্তপোক্ত বাঁধনটা আপনা আপনি ছুটে গেল। নিশ্চুপ নির্বিকার ভাবে মাথাটা নুইয়ে এক পা পিছুতেই কটকট শব্দ তুলে বাইরের দিকে হাঁটা দিল তিহান। তার চোখ মুখ স্বাভাবিকের চেয়েও অস্বাভাবিক, তবে শুধুমাত্র গভীরতম দৃষ্টিতে লক্ষ্য করলেই তার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখাটা চোখে পড়ত। ভারী ভারী কানের দুলগুলো কানে ঝুলতেই উফ বলে আর্তনাদ করে উঠল তোহা। পার্লারের মহিলাটা দাঁত বের করে হাসল, বলল, আপনার মনে হয় অভ্যাস নেই, সুন্দর দেখানোর জন্য একটু কষ্ট তো করতেই হবে। তোহা প্রচন্ড বিরক্ত বোধ করলো, কানের দুলগুলো হাত দিয়ে ধরে নিশার উদ্দেশ্যে বলল, আমি এটা পড়তে পারবো না আপু, ট্রাস্ট মি, কানটা ছিঁড়ে যাবে আমার। নিশা তখন চোখ বন্ধ করে বসে আছে, তার চোখে আটা দিয়ে নকল ভারী ঘন পাপড়ি লাগানো হয়েছে, না শুকানো পর্যন্ত চোখ খোলা যাবে না। তোহার উদ্দেশ্য বিড়বিড় করে সে বলল, ক্যাচাল করিস না তো তোহা, এখান থেকে সোজা সেন্টারে যাব আমরা, তোর জন্য নতুন দুল কই পাবো শুনি? একটা দিনই তো, একটু কষ্ট করে পড়ে নে না। তপ্ত নিঃশ্বাস ফেলে তোহা। এমনিতেই গায়ে একটা এত ভারী লেহেঙ্গা পরিয়ে দিয়েছে, তার উপর এই দুল। যদিও জামাটা খুব সুন্দর, তবুও গরমে যাচ্ছে তাই অবস্থা তোহার। সবার প্রায় সাজগোজ শেষ। পার্লারের মহিলাটা একটা পাপড়িতে আঠা নিয়ে তার দিকে এগিয়ে আসতেই সে আঁতকে উঠল, বলল, এটা লাগবে না আমার, আমার সাজা শেষ, দয়া করে আর কিচ্ছু লাগাবেন না। মহিলা থেমে গেল, বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে পাপড়িটা রেখে দিল। হাঁপ ছাড়ল তোহা। পার্লারে তারা 5 জন মেয়ে এসেছে, সে, নিশা, স্বর্ণালী আর বাকি 2 জন নিশার খুব কাছের বান্ধবী। সারাক্ষণ তাদের মুখে তিহানের অ্যাট্রাকটিভনেস এর ব্যাপারে কথা শুনতে শুনতে কানটা পচে গেছে তোহার। মেজাজ বিগড়ে যাচ্ছে অকারণেই। এবড়ো থেবড়ো ভাঙা রাস্তা, 2 হাতের লেহেঙ্গা উঠিয়ে কোনো রকমে পার্লারের সামনে 2-3টে সিঁড়ি ভেঙে নেমে এলো তোহা। বাইরে অপেক্ষা করছে পাশাপাশি 2টা গাড়ি। একটার বাইরে দাঁড়িয়ে আছে সাইফ, আর একটার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তিহান। অন্যদিকে তাকিয়ে ফোনে কথা বলছে সে। পরনে কালো রঙের ইন করা শার্ট আর কালো প্যান্ট, ব্লেজারটা হাতে ঝোলানো, কালো জুতো জোড়া চকচক করছে, হাতে সেই সিলভার স্টিলের ঘড়িটা, চুলগুলো আঁচড়ানো খুব সুন্দর করে। তারা কাছে গিয়ে দাঁড়াতেই তিহান গাড়ি থেকে সরে দাঁড়ায়। ফোনটা কেটে দিয়ে তোহার দিকে না তাকিয়ে সামনের সিটের গেটটা খুলে দিয়ে বলে, তিহিও আমার সাথে যাবে, বাকিরা সবাই সাইফের গাড়িতে যা। অন্য কেউ কিছু না বললেও নিসার বান্ধবীগুলো একসঙ্গে বলে উঠল, কেন? তিহান নিখুঁতভাবে হেসে বলল, ওর আসলে বমি টমির অভ্যাস আছে তো খুব, এত গাদাগাদি করে বসলে তোমাদের গা ভরিয়ে দেবে, বমি করে 2 মিনিটেও লাগবে না। আশা করি এবার বুঝতে পারছো। নাক সিটকালে ওরা দুজনেই। তোহা আপত্তি করে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই তিহান তাকে গম্ভীর কণ্ঠে বলল, চুপচাপ ভিতরে গিয়ে বস। তুলনামূলক ধীর গতিতেই ড্রাইভ করছে তিহান। সাইফদের গাড়িটা একটু আগে চলে যেতেই আরো একটু
কমে এলো স্পিড। তোহা থম ধরে বসে আছে, তার কোলের উপর রাখা তিহানের ব্লেজারটা। গাড়িতে এসি ছাড়া বিধায় তেমন গরম লাগছে না, তবে কানের ব্যথাটা বেড়ে চলেছে। দাঁতে দাঁত চেপে সেটা সহ্য করছে তোহা। দুই হাতে কানের দুল দুটো ধরে রেখেছে সে, যেন বেশি চাপ না পড়ে। সাইডদের গাড়ি যেই না মোড় ঘুরে চোখের আড়াল হয়ে যায়, তখনই তাদের গাড়িটা থেমে যায়। কি হয়েছে জিজ্ঞাসু কণ্ঠ তোহার। নিজের সিট বেল্টটা খুলে ফেলে তিহান। একটু উঠে তোহার উপর ঝুঁকে যেতেই মাথা পিছিয়ে ফেলে তোহা। তিহান তার চুলগুলো আঙুলের স্পর্শে ঘাড়ের পিছন দিকে দিয়ে দেয়। ঠান্ডা হাত কাঁধ ছুঁয়ে যায় কয়েকবার। তোহার শুকনো কণ্ঠে বলে, তিহান ভাই, কি কি করছেন? তিহানের রাগান্বিত দৃষ্টিতে তাকায়, মুখে কাঠিন্য ভাব, জ্বালাময়ী গাঢ় ধূসর চোখ। সেই কানের দুল দুটো খুলে নিতে উচ্চস্বরে ঝাঁঝালো কণ্ঠে বলে, ব্যথা পাচ্ছিস তো? তাও পড়ে আছিস কেন, ইডিয়েট? বলেই কানের দুলের হুকটা খোলার জন্য আস্তে করে টান দিতেই আহ বলে চেঁচিয়ে ওঠে তোহা। চোখ মুখ কুঁচকে যায় তীক্ষ্ণ ধারালো ব্যথায়। তিয়ান লক্ষ্য করে হালকা রক্ত বেরিয়ে আসছে তার কান থেকে। দুই আঙুলের ডগা দিয়ে জায়গাটা চেপে ধরে সে। রক্তটুকু মুছে দিয়ে হাতের মুঠোয় থাকা কানের দুলজোড়া সজোরে গাড়ির সামনের জায়গাটায় রাখে। তোহার চোখ বন্ধ। তিহানের রাগের মাত্রাটা আন্দাজ করতে বিন্দুমাত্র কষ্ট তার হচ্ছে না। খানিক বাদে পিট করে তাকায় সে। ব্যথা কমেছে? নরম কোমল শোনায় তিহানের কণ্ঠ। তোহা আর চোখে একবার তাকিয়ে ছোট্ট করে উত্তর দেয়, কমেছে। গাড়িটা স্টার্ট দেয় তিহান। হঠাৎই বলে, নিজেকে আঘাত করে কষ্ট দিয়ে অন্যের জন্য নিজেকে আকর্ষণীয় করবি না। ভারী ভারী দুল পরে কান থেকে রক্ত বের করে সুন্দর সাজতে হবে না তোর। তারপর একটু থেমে ধীর কণ্ঠে বলে, তুমি যা আছো, যেমন আছো, তাই আমার জন্য যথেষ্ট। শেষের কথাটা শুনতেই এক মুহূর্তের জন্য কেঁপে ওঠে তোহার হৃদস্পন্দন। স্থির দৃষ্টিতে জানালার বাইরে চেয়ে বসে রয়েছে সে। কিছুক্ষণ পর অসচেতনতায় আলতো করে তিহানের বাহুতে মাথা রাখে তোহা। অবচেতন আচ্ছন্ন মনে ভাবে, তিহান ভাই মানুষটা যেন আগাগোড়াই আস্ত এক প্রহেলিকা। ছোট্ট ছোট্ট মরিচবাতি দিয়ে সাজানো বিশাল কমিউনিটি সেন্টার, চোখ ধাঁধানো সৌন্দর্য। গাড়ি থামে সেন্টারের সামনে। তখনও তিহানের বাহুতে তোহার মাথা ঠেকানো, চোখ জোড়া বন্ধ। তিহান বেশ বুঝতে পারছে তন্দ্রা ঘরে আছে মেয়েটা। হালকা করে সেই হাতটা নাড়িয়ে সে বলে, গাড়ি ঘোরাই তাহলে, বাসায় গিয়ে ঘুমা, বিয়েতে আর যাওয়া লাগবে না। তিহানের কথাগুলো কানে যেতেই ধরপড়িয়ে সরে যায় তোহা। সে তো ঘুমায়নি, কেবল চোখটা বন্ধ করেছিল। কিন্তু তিহানের বাহুতে মাথা রাখলো কখন মনে পড়ছে না তো। সে সরতেই বেরিয়ে গেল তিহান। অতঃপর তাকেও বের করে ধীর পায়ে সামনে এগিয়ে গেল। সেন্টারের এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে তোহা। আশেপাশে সবাই বরপক্ষের। তাদের বাসার কেউ নেই কেন? উপায় না পেয়ে সিঁড়ি বেয়ে একেবারে নিচে নেমে যায় তোহা। বাবুর্চিরা যেখানে রান্না করছে সেখানেই তিহানকে দেখতে পায় সে। একটু পরেই খাবার সার্ভ করা হবে। মেহমানদারিতে যেন কোনো রকমের কমতি না হয় তার জন্যই সেখানে দাঁড়িয়ে তদারকি করছে সে। দ্রুত পায়ে হেঁটে গিয়ে পেছন থেকে তিহানের হাতের তালু আঁকড়ে ধরে তোহা। হাতে টান পড়তেই তিহান ফিরে তাকায়। তোহাকে দেখে তেজি কণ্ঠে বলে, সমস্যাটা কি তোর? টানাটানি করছিস কেন এইভাবে? তোহা একটু এগিয়ে তিহানের গা ঘেঁষে দাঁড়ায়। চোখ মুখে ঘোর অস্বস্তি। এত অচেনা মানুষের ভিড়ে প্রচন্ড অস্বস্তি হচ্ছে তার। উপরন্তু বাসার কাউকে আশেপাশে পাচ্ছে না। তোহার আড়ষ্ট চেহারা দেখে এবার নিজেই তাকে একটু কাছে টেনে নেয় তিহান। আঙুলের ভাঁজে আঙুল গলিয়ে শক্ত করে তার হাতটা ধরে রাখে। বলে, তুই একা কেন? স্বর্ণারা কোথায়? আমাদের বাসার কাউকেই তো খুঁজে পাচ্ছি না। ভ্রু কোঁচকায় তিহান। সন্ধিহান কণ্ঠে বলে, খুঁজে পাচ্ছিস না মানে? নাকি তুই হারিয়ে গেছিস? উত্তরে তোহা বোকা হেসে বলে, ওই আর কি, সেন্টারটা অনেক বড় তো, তালে গোলে আর কি পাচ্ছি না কাউকে। মুখ ফুলিয়ে শ্বাস ছাড়ে তিহান। বাবুর্চিদের কিছু নির্দেশনা দিয়ে সেখান থেকে একটু সরে দাঁড়ায়। চুলার আগুনের উত্তাপে জায়গাটা গরম হয়ে গেছে, দাঁড়ানো যাচ্ছে না। নিজের হাতের মাঝে আবদ্ধ তোহার হাত, ঘেমে যাওয়া হাতটা ঠিকই অনুভব করতে পারছে সে। এক পলক তাকিয়ে তোহার কপালে বেঁকে যাওয়া টিকলিটা সোজা করে দিয়ে পকেট থেকে নিজের ফোনটা বের করে তিহান।
স্বর্ণার নাম্বারে ডায়াল করে রিসিভ হতেই ঝাড়ি দিয়ে বলে, কই তুই? তিহুকে একা ছেড়েছিস কেন? ওপাশ থেকে স্বর্ণার মিনমিনে কণ্ঠ শোনা যায়, ও তো আমার সাথেই ছিল ভাইয়া, কখন যেন। এখন কোথায় তুই? দোতলায়, স্টেজের পাশে। আচ্ছা, ওখানেই থাক, আমি দিয়ে আসছি তিহুকে। বলে ফোনটা খট করে কেটে দেয় তিহান। স্বর্ণার কাছে তোহাকে দিয়ে নিজের ফোনটা তোহার হাতে ধরিয়ে দিয়ে বলে, রাখ, তোর কাছে এটা। মার ফোনটা আমার কাছে আছে, কোনো দরকার হলে ওই নাম্বারে কল দিবি। তোহা মাথা কাত করে সম্মতি দিতেই আবারও ব্যস্ত পায়ে নিচে নেমে যায় তিহান। সে পথে মুগ্ধ নয়নে কিছুক্ষণ চেয়ে দৃষ্টি নামিয়ে নিল তোহা। একটু আগেই নিশাকে গাড়িতে উঠিয়ে দেওয়া হয়েছে, বরযাত্রী চলে গিয়েছে, কেঁদে কেটে ভাসিয়ে ফেলেছে তোহা। এখনো আফিয়ার বুকে মাথা রেখে অনবরত কেঁদে চলেছে সে। চোখের সাজ নষ্ট হয়ে একেকার অবস্থা। বাকিরাও কাঁদছে, স্বর্ণালী আর ওদের ছোট খালা তোহার মাকে সামলাচ্ছে। সব কাজ শেষ করে তিহান সেদিকে এগিয়ে এলো। আফিয়াকে উদ্দেশ্য করে চাপা স্বরে বলল, মা, তুমি খালামণির কাছে যাও, আমি বরং তিহুকে বাসায় নিয়ে যাই, এত কাঁদলে অসুস্থ হয়ে যাবে। আফিয়া তোহার মাথায় হাত বুলিয়ে উঠে দাঁড়ায়, বলে, সোনা মা, তুই তিহানের সাথে বাসায় চলে যা মা, গিয়ে একটু রেস্ট নে, আমরা একটু পরেই ফিরছি। সিক্ত চোখে তাকায় তোহা, নাক টেনে বলে, আমিও তোমাদের সাথেই যাব। আফিয়া কিছু বলার আগেই তিহান তোহাকে টেনে নিজের পাশে দাঁড় করিয়ে বলল, তুমি যাও মা, আমি নিয়ে যাচ্ছি ওকে। গাঢ় অন্ধকারে ঢাকা রাত, আকাশে চাঁদ নেই, অন্ধকারটাও অন্ধকারকে যেন গ্রাস করেছে। মাঝে মধ্যে রাস্তার সোডিয়াম লাইটের আলোয় অন্ধকারটা মিলিয়ে গেলেও গাড়ি এগিয়ে যেতেই তা আবারও আগের রূপেই ফিরে আসছে। ছিমছাম পরিবেশ, শো শো করে সব দিক বেগে গাড়িটা ছুটে চলেছে। জানালা দিয়ে মাথা বের করে রেখেছে তোহা। তার খোলা চুলগুলো এলোমেলো ভাবে তিহানের মুখের উপর আছড়ে পড়ছে। তিহান একবারও সরায়নি চুলগুলো, সেই অবস্থাতেই ড্রাইভ করছে। খানিক বাদে মাথা ভেতরে ঢোকায় তোহা। কান্না থেমেছে অনেকক্ষণ আগেই। গাড়ি ডান দিকে মোড় ঘোরে। এই রাস্তাটা হালকা আলোকিত, আশেপাশে বেশিরভাগই দোকান খোলা, তাই অতটা অন্ধকার নেই। হঠাৎই তোহার চোখ যায় গাড়ির সামনের জায়গাটায়। কিছু একটা ভেবে সে বলে, কানের দুল দুটো কই? ফেলে দিয়েছি। তিহানের শান্ত শীতল কণ্ঠ। কি? কেন? ওটা তো আর পড়বি না, আর পড়তে চাইলেও আমি পড়তে দেব না। তাহলে রেখে কি লাভ? তাই বলে ফেলে দেবেন? তিহান এবার চিরচেনা গম্ভীর কণ্ঠে বলে, দেব এক চড়, একদম বেশি কথা বলবি না। ব্যাস, চুপ হয়ে যায় তোহা। তিহানের প্রতি রাগ ঝাড়তে থাকে তার কোলের উপর রাখা তিহানের ব্লেজারটার উপরে। দুই হাতে দুমড়ে মুচড়ে আয়রন করার ব্লেজারটা যাচ্ছে তাই অবস্থা করে ফেলে সে। বাড়ি ফিরে তাকে রুমে দিয়ে নিজের ফ্ল্যাটে চলে গিয়েছে তিহান। ক্লান্ত ভঙ্গিতে বিছানায় বেশ কিছুক্ষণ পড়ে থেকে তারপর উঠে দাঁড়ায় তোহা। লেহেঙ্গা বদলে শাওয়ার নিয়ে হালকা কাপড়ের থ্রি পিস পরে বের হয় সে। ভেজা চুলগুলো ঝেড়ে তোয়ালে মেলে দেওয়ার জন্য বারান্দায় যেতেই লক্ষ্য করে পাশের বারান্দায় তিহান দাঁড়িয়ে রয়েছে। তার ঘরের লাইট চালানো বিধায় সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। তিহানের কানে ফোন, উল্টো দিকে ফিরে ব্যস্ত ভঙ্গিতে কথা বলছে সে, তবে কিছু স্পষ্ট শোনা যাচ্ছে না। কেন জানি মনটা আবারও খারাপ হয়ে গেল তোহার। তোয়ালেটা মেলে দিয়ে রুমে এসে বারান্দার দরজাটা সজোরে আটকে দিল সে। হঠাৎ শব্দে ঘাড় বাঁকিয়ে তাকায় তিহান। বিষয়টা বোধগম্য হতেই হালকা হেসে ওঠে সে। ঘরে এসে লেহেঙ্গাটা ঢোকানোর জন্য কাবাডের বড় অংশটা খোলে তোহা। তখনই চোখ আটকে যায় একপাশে রাখা বেশ বড়সড় একটা সাদা রঙের কাগজে মোড়ানো প্যাকেটের উপর। একপাশে কাদাকাদি করে লেহেঙ্গাটা ঢুকিয়ে সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে প্যাকেটটা বের করে সে আয়েসি ভঙ্গিতে বিছানার উপর বসে। মোড়ক খুলতেই একের পর এক বেরিয়ে আসে ২৬ ডজন চুড়ি। সেই দিন সে এই চুড়িগুলোই দোকানে বিড়বিড় করে বলেছিল সবই তো ভালো লেগেছে। গুনে গুনে সেই সবগুলো চুড়ি এখানে আছে। বিস্মিত নয়নে বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রাখা চুড়িগুলোতে আরো একবার চোখ বোলাতেই এতক্ষণে ভারী বিষাদ হৃৎপিণ্ডটা অগাধ খুশিতে লাফিয়ে ওঠে। মুখে প্রশস্ত হাসিতে চেহারা উজ্জ্বল হয়ে ওঠে। হুট করেই তার মনটা ভীষণই ভালো হয়ে যায়। আকাশে আজ সূর্যের দেখা নেই। ছাই রঙের
গুটলি পাকানো মেঘের আড়ালে দিনের উজ্জ্বল আলো যেন ছুটি নিয়েছে। প্রকৃতিতে একটা শীতল শীতল ভাব। এত সুন্দর আবহাওয়ার মাঝেও সকাল সকাল ঘুম ভেঙে গেছে তোহার। নিজের উপর বেশ বিরক্ত বোধ নিয়ে বার কয়েক চোখ বন্ধ করে ঘুম আনার চেষ্টা করলো সে, কিন্তু না, ঘুম আসার ছিটে ফোঁটাও নেই তার টানা টানা চক্ষু চোরায়। অবশেষে উপারান্তর না পেয়ে গায়ের থেকে কাঁথাটা সরিয়ে বড় একটা হাই তুলে সে উঠে বসলো তোহা। মাথাটা ভীষণ ভার ভার লাগছে, ব্যথাও করছে হালকা। গতকাল চুড়িগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে রাখতে ঘুমাতে বেশ রাত হয়ে গিয়েছিল। সেই রাতের বেলা ঘুমিয়ে আবার এই সকাল সকাল ঘুম ভাঙার ফিলিংসটা এক্কেবারেই অসহ্যকর। কয়েকবার আড়মোড়া দিয়ে বিছানা থেকে নেমে গেল তোহা। খোলা জানালার পর্দাটা সরিয়ে বারান্দার দরজাটাও খুলে দিল। রাতের ঝলানো তোয়ালেটা এখনো উড়ছে, যে কোনো সময় একবারের জন্য উড়ে যেতে পারে সেটা। দ্রুত পায়ে এগিয়ে সেটাকে হাতের মুঠোয় নিয়ে নিল তোহা। যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই দরাজ পুরুষালী কণ্ঠে তিহু ডাকে থমকে গেল তার পা যুগল। ঘাড় ফিরিয়ে পাশের বারান্দায় তিহানকে দেখতে পেয়ে একটু জড়সড় হয়ে সে কাঁপা গলায় উত্তর দিল, ছি। ততক্ষণে পুষাপ থামিয়ে দিয়েছে তিহান। তোহার সদ্য ঘুম থেকে ফোলা ফোলা তৈলযুক্ত চেহারার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে উঠে দাঁড়ালো সে। পাশ থেকে টাওয়াল নিয়ে গায়ের ঘাম মুছতে মুছতে নির্লিপ্ত কণ্ঠে সে বলল, কলেজে যাওয়া কি একেবারের জন্য বাদ দিয়ে দিয়েছিস? আর পড়াশোনা করার কি ইচ্ছে নেই? মূর্খই পুরো জীবন কাটিয়ে দিবি নাকি? তিহানের তিক্ত কথাগুলো কোনো রকমে হজম করে নিয়ে তোহা বলল, নিশা আপুর বিয়ের জন্য এই সপ্তাহে যাওয়া হয়নি। সাথে সাথেই তিহানের পাল্টা প্রশ্ন, আগের সপ্তাহে কয়দিন গিয়েছিলি? শুকনো ফাঁকা একটা ঝোঁক গিলল তোহা। অস্পষ্ট স্বরে বলল, "আ- আ- আসলে ওই 2 দিন। তিহানের উত্তরে অপরাধী দৃষ্টিতে একেবারে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিল তোহা। আগের সপ্তাহে যে বিয়ের কেনাকাটার জন্য যাওয়া হয়নি সেটা বলার আর সাহস হলো না তার। তিহান শীতল কণ্ঠে বলল, কাল থেকে যেন একদিনও কলেজ মিস না হয়। ঠিক ঠিক সকাল 8টা বাজে রেডি হয়ে থাকবি। তোকে কলেজে দিয়ে তারপর আমি অফিসে যাব। মাথায় ঢুকেছে কথাগুলো? তোহা উপর নিচে মাথা নাড়ায়, অর্থাৎ ঢুকেছে। তিহান তোয়ালে রেখে টি শার্ট নিড়িয়ে পড়তে পড়তে বলে, রুমে যা। এত তাড়াতাড়ি উঠেছিস কেন? মুখ লটকায় তোহা, বিড়বিড় করে বলে, আপনার বকা শোনার জন্য উঠেছি। চত্ব সব। কি বললি? ঘুম ভেঙে গেছে তাই। তিহান বাঁকা হাসে, তারপর বলে, আচ্ছা যা, রুমে যা। আর হ্যাঁ, দরজাটা একটু আস্তে লাগাবি, ভেঙে যেতে পারে। তিহানের কথার মানেটা বুঝতে কষ্ট হয় না তোহার। কাল রাতের কথা বলছে সে। কথা না বাড়িয়ে চুপচাপ রুমে ঢুকে যায় সে। সন্ধ্যার দিকে এক গাদা বই নিয়ে পড়ার টেবিলে বসেছে তোহা। প্রায় 1 ঘন্টা যাবৎ উচ্চতর গণিতের একটা অঙ্ক সলভ করার চেষ্টায় অব্যাহত সে। তবে মাথায় ঢুকছে না কিছুই। বসে বসে কলম কামড়াচ্ছে আর খাতাতে চোখ বোলাচ্ছে। হঠাৎই জানলার বাড়ি খাওয়ার শব্দে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় তোহা। আচমকাই তুমুল ঝোড়ো বাতাস শুরু হয়েছে। ছুটে গিয়ে জানালাগুলো আটকে দিয়ে পর্দা টেনে দিতেই তোহার মায়ের কণ্ঠস্বর শোনা গেল। গলা ফাটিয়ে তোহাকে ডাকছে সে। রাগে গজগজ করতে করতে বলছে, তোহা, জলদি ছাদের কাপড়গুলো নিয়ে আয় তো। বাড়িঘর সব ধুলো দিয়ে ভরলো, জানালাগুলো আটকাবে সেই খেয়ালটাও নেই কারোর। যত জ্বালা সব আমার একারই। দরজা খুলে বেরিয়ে এলো তোহা। এই সন্ধ্যাবেলা ঝোড়ো বাতাসের মধ্যে একা একা ছাদে যেতে যথেষ্ট ভয় করছে তার। তবু মাথায় ওড়না টেনে 2-3 সিঁড়ি উপরে উঠতেই বাঁধলো আর এক বিপত্তি। কারেন্টটাও চলে গেল। অন্ধকারে ডুবে গেল সিঁড়ি। তার উপর বোঝাই যাচ্ছে বাতাসের বেগ ক্রমশ বাড়ছে। ধুমধাম কিছু পড়ে যাওয়ার শব্দও হচ্ছে। দুরু দুরু কাঁপা মন নিয়ে অন্ধকারের মধ্যে উপরের সিঁড়িতে পা রাখতেই একটা শক্ত হাত তার বাম হাতটা নিজের হাতের মুঠোয় নিল। এক মুহূর্তের ব্যবধানে জায়গাটা ফোনের ফ্ল্যাশ লাইটের আলোতে আলোকিত হয়ে গেল। তিহান তোহার হাতটা টেনে উপরে উঠতে উঠতে ধমকের সুরে বলে উঠল, বেশি সাহস হয়ে গেছে তাই না? একা একা যাচ্ছিলি কেন? মা বলল কাপড়গুলো নিয়ে আসতে। তাই বলে ভর সন্ধ্যায় ড্যাং ড্যাং করে একা একাই ছাদে উঠবি? আমাকে ডাকা যেত না? তোহা কোনো উত্তর দিল না, চুপচাপ উপরে উঠতে লাগলো।
ছাদে পা রাখতেই বুঝতে পারল বেশ ভালোই ঝড় শুরু হয়ে গেছে। বৃষ্টি না নামা পর্যন্ত এই বাতাস থামবে না। মাথা নিচু করলো তোহা। সামনে এগোতে নিলেই তিহান তাকে বাধা দিয়ে বলল, এখানেই দাঁড়া, কাপড় আমি নিয়ে আসছি। বলে একটু সামনে গিয়ে থেমে গিয়ে বলল, চোখ বন্ধ করে রাখ, ধুলো ঢুকবে। দেয়াল ঘেঁষে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে রইল তোহা। তার হাতের মুঠোয় তিহানের ফোন। তিহানের দ্রুত কাপড়গুলো নিয়ে এসে তার হাতে ধরিয়ে দিল। ফ্ল্যাশ লাইটের আলোতে তোহা স্পষ্ট লক্ষ্য করল তিহানের শার্টের বোতামগুলো উল্টো পাল্টা করে লাগানো, এমনকি শার্টটাও সে উল্টোই পড়েছে। কোনো রকমে সেটা গায়ে জড়িয়েই সে যে এসেছে সেটা আর বুঝতে বাকি রইল না। মনে মনে মিটমিটিয়ে হেসে উঠল তোহা। ঝোড়ো বাতাসের মতো তার মনটাও তুমুল গতিতে এলোমেলো ভাবে ছুটতে লাগলো। ঘরে এসে কাপড়গুলো রেখে অলস ভঙ্গিতে বই খাতাগুলো গুছোচ্ছিল তোহা। বিছানায় বসতেই খেয়াল হলো তার হাতের মুঠোয় এখনো তিহানের ফোনটা। ছোট্ট একটা শ্বাস ফেলে আবারও উঠে দাঁড়ালো সে। রুম থেকে বেরিয়ে দেখলো তার মা আতিয়া আর খালামণি আফিয়া মোম জ্বালিয়ে সোফায় বসে রয়েছে। এই অন্ধকারেও খোশ গল্পে মেতেছে দুই বোন। তুর্য আর বাবা বাসায় নেই, চোখের ডাক্তারের কাছে গিয়েছে। তার বাবার ইদানিং চোখের সমস্যা দেখা দিয়েছে। কাছে গিয়ে দাঁড়ালো সে। মিনমিনে কণ্ঠে তিহানের ফোনটা দেখিয়ে বলল, আমি একটু খালামণিদের বাসায় যাচ্ছি মা, তিহান ভাইয়ার ফোনটা আমার কাছে রয়ে গেছে, ওনাকে দিয়ে আসি। আতিয়া মৃদু ধমকের স্বরে বলল, তোর কি খেয়ে দে কাজ নেই? সারাটা দিন খালি ছেলেটার ফোনটা নিয়ে রাখিস। তোর মতো বেকার তো না ও। ফোনে কত জরুরি কাজ থাকে, তুই তো দিবি সব নষ্ট করে। আতিয়ার কথার মাঝেই আফিয়া খালামণি তাকে থামিয়ে দিয়ে বলল, আহা, এত কথা বলিস কেন তিয়া? নিশ্চয়ই কোনো কাজেই এনেছে। তোহা, যা তো, তুই দিয়ে আয় ওর ফোনটা, যা। কলিং বেল তো বাজবেই না। এই নে ফ্ল্যাটের চাবি। চাবি হাতে নিয়ে বেরিয়ে আসলো তোহা। লক খুলে গুটি গুটি পায়ে তিহানের দরজায় ধাক্কা দিতেই তা খুলে গেল। সে গলা বাড়িয়ে একবার ডাকলো, তিহান ভাই। কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আবারও ডাকলো, তিহান ভাই, কোথায় আপনি? রুমে আছেন? এবারও কোনো শব্দ পাওয়া গেল না। তোহা এদিক ওদিক তাকিয়ে বারান্দার কাছাকাছি যেতেই দেখলো একটা সুঠাম দেহি অবয়ব বারান্দার রেলিংয়ে দুই হাত রেখে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি আকাশের দিকে। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে ততক্ষণে। লোকটা কি ভিজে যাচ্ছে না? ধীর পায়ে তার পিছনে গিয়ে দাঁড়ালো তোহা। বলল, তিহান ভাই, আপনার ফোনটা। তিহান ফিরে তাকালো না। হাত বাড়াতেই তার হাতে ফোনটা দিয়ে দিল তোহা। সেটা পকেটে ঢুকিয়ে আবারও একই ভঙ্গিতে দাঁড়িয়ে রইল সে। কিছু সময় চুপচাপ। নীরবতা ভেঙে তিহানের বাহুর শার্ট টেনে ধরল তোহা। বলল, ভিজে যাচ্ছেন তো, ঘরে চলুন। ভিজতেই যাচ্ছি। তিহানের ছোট্ট উত্তর। ফের কিছুক্ষণ সব চুপ। এবার নীরবতা কাটালো তিহানের কণ্ঠে। আকাশের দিকে তাকিয়েই সে বলল, তোমার বৃষ্টি পছন্দ? পুনরায় সেই তুমি সম্বোধন। ঠান্ডা হাওয়ার মাঝেও কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরল তোহার। আমতা আমতা করে সে কিছু বলতেই পারল না। কথাগুলো যেন গলাতেই আটকে গেছে। কণ্ঠনালীর ঠিক মাঝখানটায় কথাগুলো আটকে গেছে। হুট করেই তাকে কাছে টেনে নিল তিহান। পেছন দিয়ে এক হাতে বাহু জড়িয়ে ধরে ধীর স্থির কণ্ঠে প্রশ্ন করল, এই বৃষ্টিতে কি মন ভেজানো যায়? তোহা এবারও চুপ। তার জানা পুরো শব্দ ভাণ্ডার খুঁজেও এই প্রশ্নের উত্তর খুঁজে পেল না সে। অজ্ঞতা উত্তর না দিয়ে মৌন মুখে দাঁড়িয়ে রইল সে। তিহান বলল, এই বৃষ্টিতে মন ভেজে না, বুঝলে?